আসসালামু আলাইকুম। থার্ড অনলাইন এক্সামের পর আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে আমি বিশেষত যে থার্ড অনলাইন এক্সাম হয়েছে তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে থার্ড অনলাইন এক্সাম ফার্স্ট সেকেন্ডের মতোই প্রশ্ন হয়েছিল। 15 নম্বরের পরীক্ষা হয়েছিল। 15 মার্কসের যে পরীক্ষা তাতে সঠিক উত্তর নির্বাচন এর দাগে ছিল সঠিক উত্তর নির্বাচন 5টি, বির দাগে ছিল শূন্যস্থান পূরণ এবং সির দাগে ছিল এক কথায় উত্তর দাও। এর আগে কিন্তু আমি হিন্টস দিয়েছিলাম যে এটা শর্ট কোশ্চেন বেসিস পরীক্ষা, তাই তোমরা খুব ভালো করে খুঁটিয়ে টেক্সটটা পড়বে। শর্ট কোশ্চেনগুলো তোমাদের সকলেরই 15 পাওয়া উচিত ছিল, কিন্তু সকলে 15 পাওনি, এর জন্য আমি দুঃখিত। এবার চেষ্টা করো যেন নেক্সট পরীক্ষায় সকলে ফুল মার্কস তুলতে পারো। দেখো, আমাদের আজকে প্রথম প্রশ্ন যে ছিল, টেবিল ল্যান্ড বলা হয় সমভূমিকে, মালভূমিকে না পর্বতকে? এটা পড়া থেকে কিন্তু আমি বারবার এই উত্তরটাকে নিয়ে আলোচনা করেছি। এমনকি বলেছিলাম 2 নম্বরেরও প্রশ্ন আসতে পারে। টেবিল ল্যান্ড বলা হয়, আমরা জানি, সকলেই প্রায় পেরেছি, টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। কারণ মালভূমির উপরি অংশটা অনেকটা টেবিলের মতো এবং চারিদিকে পায়ের মতো, 4টে পায়ের মতো যেমন নেমে থাকে, তেমন অনেকটা মালভূমির আকৃতিটাও তেমন। তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। সমভূমি বা পর্বতকে টেবিল ল্যান্ড বলা হবে না। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। দেখো দ্বিতীয় প্রশ্ন, দেখো সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচনে দ্বিতীয় প্রশ্ন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত না ভোগমিল পর্বত না আগ্নেয় পর্বতের উদাহরণ? এটাও পড়ানো হয়েছিল। আগেও বলেছিলাম যে সমস্ত পর্বত, স্তূপ পর্বতের উদাহরণগুলো, ভঙ্গিল পর্বতের উদাহরণগুলো, আগ্নেয় পর্বতের উদাহরণগুলো, বেশি করে উদাহরণগুলো ভালো করে পড়বে। দেখো সেখান থেকে প্রশ্ন এসছে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো একটি স্তূপ পর্বতের উদাহরণ, একটি স্তূপ পর্বতের উদাহরণ, স্তূপ পর্বত। এটা জার্মানির ব্ল্যাক ফরেস্ট। ফ্রান্সের ছিল কি স্তূপ পর্বতের উদাহরণ? কি দিয়েছিলাম? ফ্রান্সের ভোজ। ভারতের কি দিয়েছিলাম? সাতপুরা। তেমনি এই যে ছিল জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ। 3 নম্বর প্রশ্নে আসি। দেখো 3 নম্বর প্রশ্ন আছে, আন্টার্কটিকা একটি পর্বত বেষ্টিত, লাভা গঠিত না মহাদেশীয় মালভূমির উদাহরণ? আন্টার্কটিকা একটি পর্বত বেষ্টিত, লাভা গঠিত না মহাদেশীয় মালভূমির উদাহরণ? এটাও কিন্তু আমি পড়া থেকে আলোচনা করেছি এবং কি উদাহরণেও আমি বলেছি এটা আন্টার্কটিকা একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ। দেখো, পর্বত বেষ্টিত মালভূমি বলতে যে মালভূমিকে পর্বত দ্বারা বেষ্টন করে থাকে। একটা মালভূমি, ধরো এটা মালভূমি, এর চারিপাশে এরকম পর্বত আছে, এইটা হয়ে গেল পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি। লাভা মালভূমি কোনো অঞ্চল থেকে অগ্নুৎপাতের ফলে মালভূমির যখন আকার ধারণ করে, লাভা সঞ্চয় হয়ে, তখন তাকে বলা হচ্ছে লাভা মালভূমি। তেমনি মহাদেশীয় মালভূমি বলতে কোনো একটি বিস্তীর্ণ মহাদেশ জুড়ে, মহাদেশের একটি বিস্তৃত অংশ জুড়ে যখন মালভূমি বিরাজ করে তাকে মহাদেশীয় মালভূমি বলে। আমরা জানি যে আন্টার্কটিকার প্রায় সবটাই একটা মালভূমির উদাহরণ, তাই আন্টার্কটিকা মহাদেশ একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি উদাহরণ। 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল মহাদেশীয় মালভূমির উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, দেখো একটি অন্তর্জাত শক্তির উদাহরণ হলো নদী, বায়ু, ভূমিকম্প, হিমবাহ। আগে দেখো অন্তর্জাত শক্তি কি বলি। অন্তর্জাত শক্তি বলতে যে শক্তি ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে অন্তর্জাত শক্তি বলে। যে শক্তি ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে, মানে পৃথিবীর অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপ পরিবর্তনে সাহায্য করে তাকে অন্তর্জাত শক্তি বলে। এটা আমি পড়িয়েছিলাম এবং এটা পড়া থেকে এটাও বলেছিলাম যে পৃথিবী সৃষ্টির সময় কিন্তু প্রথম সমস্ত কিছু অন্তর্জাত শক্তির ফলে হয়। মালভূমি হোক, পর্বত হোক, সমভূমি হোক, সব কিন্তু প্রথম অবস্থায় অন্তর্জাত শক্তি ক্রিয়া করে, তার পরবর্তীকালে সেখানে বহির্জাত শক্তি ক্রিয়া করে। অর্থাৎ পৃথিবী সৃষ্টির যে ভূমিরূপ, পৃথিবীর যে ভূমিরূপ, ভূমির যে বিভিন্ন রকম আকৃতি, সেই আকৃতি কিন্তু মূলত অন্তর্জাত শক্তির ফলে হয়েছে। তাহলে এখানে একমাত্র অন্তর্জাত শক্তি আছে, দেখো ভূমিকম্প।
ভূমিকম্প, তাহলে উদাহরণে হয়ে যাবে এইখানে যে প্রশ্ন আছে তার উত্তর হবে ভূমিকম্প। অর্থাৎ প্রশ্নটি ছিল একটি অন্তর্জাত শক্তির উদাহরণ হলো ভূমিকম্প। বাকি দেখো নদী, বায়ু, হিমবাহ, এগুলো সবই কিন্তু বহির্জাত শক্তির উদাহরণ। এগুলো সবই বহির্জাত শক্তির উদাহরণ। অতএব একটি অন্তর্জাত শক্তির উদাহরণ হলো কি হবে? ভূমিকম্প। 5 নম্বর প্রশ্ন দেখি আমরা। 5 নম্বর প্রশ্ন আলোচনা করব। দেখো, জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল স্তূপ না আগ্নেয় পর্বতে? ভঙ্গিল পর্বতে না স্তূপ পর্বতে না আগ্নেয় পর্বতে? দেখো, আমরা সাধারণভাবে জানি কি ভঙ্গিল পর্বত কোমল শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়। কোমল শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। কোমল শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। স্তূপ পর্বত কোন একটি অংশে ফাটল দেখা দিলে সে ফাটল বরাবর যদি কোনো অংশ উপরে উঠে যায় বা কোনো অংশ নিচে নেমে যায়, উপরের অংশ উঠে যাওয়া অংশটি স্তূপ পর্বত এবং নিচের অংশটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। বা কোনো অংশ বসে গেল, সেই বসে যাওয়া অংশটা গ্রস্ত উপত্যকা, উঠে থাকা অংশটা হচ্ছে স্তূপ পর্বত। আর আগ্নেয় পর্বত বলতে অগ্নুৎপাতের ফলে, লাভা সঞ্চয়ের ফলে যখন পর্বতের আকৃতি ধারণ করে তাকে আগ্নেয় পর্বত বলে। তাহলে এইগুলো আগ্নেয় পর্বত বা স্তূপ পর্বত কখনোই জীবাশ্ম দেখা যাবে না। জীবাশ্ম দেখা যাবে এই ভঙ্গিল পর্বতে। ভাঁজের ফলে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। যেমন শিলায় যদি হতো তাহলে পাললিক শিলা হতো, তেমনি এখানে জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল পর্বতে। এই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ভঙ্গিল পর্বত। দেখো 5 নম্বর, তাহলে জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল পর্বতে। জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল পর্বতে। তাহলে আমি সঠিক উত্তর নির্বাচনের 5টি দেখো প্রশ্নগুলো আরেকবার উত্তর বলে দিচ্ছি। টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। দ্বিতীয় প্রশ্ন দেখো, জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো একটি স্তূপ পর্বতের উদাহরণ। তারপরে দেখো, আন্টার্কটিকা একটি মহাদেশীয় মালভূমির উদাহরণ। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি অন্তর্জাত শক্তির উদাহরণ হলো ভূমিকম্প। বাকিগুলো সবই বহির্জাত শক্তি। আর 5 নম্বর, জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল পর্বতে। তাহলে আশা করি তোমরা সবাই সঠিক উত্তর নির্বাচনের সবকটি উত্তর পেয়ে গেছো। দেখো, বি দাগে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। বি এর 1 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর বৃহত্তম মালভূমি ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি। অনেকজনা কিন্তু এখানে লিখে দিয়েছো পামির মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, কিন্তু পৃথিবীর বৃহত্তম মালভূমি নয়। কারণ পামির মালভূমি সব থেকে পৃথিবীর উচ্চতম মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। যেমন একটা ঘরের সব থেকে উচ্চতম অংশ কি হয়? তার ছাদ হয়। তেমনি পৃথিবীর মালভূমিগুলোর মধ্যে সব থেকে উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। এই জন্য একে পৃথিবীর ছাদ বলে। কিন্তু পৃথিবীর বৃহত্তম মালভূমি, সব থেকে বড় মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি বা তিব্বতের মালভূমি। তাহলে এর উত্তর হবে তিব্বতের মালভূমি। 1 নম্বর, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বতের মালভূমি। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি, অর্থাৎ তিব্বতের মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি। 2 নম্বর দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি। মালভূমি অনেক রকম ভাগ করা যায় বলেছিলাম, যেমন পর্বতকে ভাগ করা যায় তেমন মালভূমি। লাভা মালভূমি, মহাদেশীয় মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, এরকম মালভূমিকেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। এরকম দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি ড্যাশ উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। এটার উত্তর হবে নদী। কি দ্বারা, কোন উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়? নদী উপত্যকার দ্বারা ব্যবচ্ছিন্ন মালভূমি হয়। কি ব্যবচ্ছিন্ন? যখন একটা মালভূমি কোন একটা নদী উপত্যকা দুটো মালভূমিকে পৃথক করে দেয় বা একটা মালভূমিকে দুটো মালভূমিতে করে দেয়, তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। ধরো এরকম একটা মালভূমি, এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, তাহলে এই দুটো মালভূমিতে পরিবর্তন হয়ে গেল, একে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। একটা মালভূমি থেকে অন্য একটা মালভূমি যখন বিচ্ছিন্ন করে, সেটা কে করে? নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়। এই সমভূমি পড়াতে গিয়ে কিন্তু বারবার বলেছিলাম যে সমভূমির ভাগগুলো ভালো করে পড়বে, এর উদাহরণগুলো ভালো করে পড়বে। আইসল্যান্ডে
কি সমভূমি দেখা যায়? আমরা জানি আইসল্যান্ডে লাভা সমভূমি দেখা যায়। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লাভা সমভূমি। লাভা সমভূমি। আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়? লাভা সমভূমি দেখা যায়। 4 নম্বর প্রশ্ন দেখো, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ পর্বতের উদাহরণ। জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ পর্বতের উদাহরণ। জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, তারপরে ভারতের হচ্ছে ব্যারেন নারকোন্ডাম। এটা বারবার আমি তোমাদের পড়িয়েছি। তাহলে জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বতের উদাহরণ। 5 নম্বর দেখো, আগ্নেয় পর্বতের অপর নাম। এইটাও পড়াতে গিয়ে বলেছি, সমস্ত প্রশ্নগুলো আমি পড়িয়েছি। তোমাদের সকলের 15 পাওয়া উচিত ছিল। যদি ক্লাস ভালো করে থাকো সবাই 15 পেতে, কিন্তু তোমরা আসলে মন দিয়ে গুরুত্ব দিয়ে পড়ছো না। এটা কষ্ট আমি বুঝতে পারছি। দেখো, এরপরে যেন এই ভুল আর করো না। আগ্নেয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। কেন বলো তো? সঞ্চয় জাত পর্বত। আগ্নেয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। দেখো, আগ্নেয় পর্বত কি হয়? অগ্নুৎপাতের ফলে এরকম, ধরো এটা হচ্ছে আগ্নেয়গিরি, এখান থেকে লাভা সঞ্চয় হয়ে এইরকম পর্বতটা সৃষ্টি হচ্ছে। তাহলে এটা আগ্নেয় পর্বতটা মূলত কি হচ্ছে? লাভা বাইরে বেরিয়ে সঞ্চয় হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সঞ্চিত হয়ে এই পর্বতের সৃষ্টি করছে। তাই আগ্নেয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। দেখো, বিয়ের দাগে তাহলে শূন্যস্থানে আমরা 5টা উত্তরই পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন ছিল ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি। আমরা উত্তর করেছি তিব্বতের মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। 2 নম্বর প্রশ্ন ছিল ব্যবচ্ছিন্ন মালভূমি ড্যাশ উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। 3 নম্বর আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়। আমরা সকলেই জেনেছিলাম আগেই আইসল্যান্ডে লাভা সমভূমি দেখা যায়। 4 নম্বর জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ পর্বতের উদাহরণ, আগ্নেয় পর্বতের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত। এই পরীক্ষাটা আমি প্রশ্ন ইচ্ছা করে একবারে সহজ প্রশ্ন করেছি যাতে সকলে 15 পাও, তাতেও তোমরা কিন্তু সকলে পেলে না। এবার চেষ্টা করো, কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। তোমরা ধরেই নাও তোমাদের এখন অফলাইন ক্লাস আর হবে না, অনলাইনই হবে। কোভিড-19 যে সমস্যা, তাতে কিন্তু এখন অফলাইন ক্লাস হওয়া মুশকিল আছে, অনলাইনই হবে। তাই অনলাইনটা কি তোমরা একদম প্রকৃত গুরুত্ব দিয়ে পড়ো। এখন কবে যে ক্লাস খুলবে আশা করা যায় জানুয়ারির দিকে হতে পারে। তাই সেইটাকে গুরুত্ব দিয়ে যে আমাদের এখন অনলাইনই হবে, এবং অনলাইন ক্লাস স্কুল শুরু হলেই হয়তো আবার পরের সেশন শুরু হয়ে যেতে পারে। খুব জোর হলে 1-2 মাস লেট হবে। জানুয়ারিতে নতুন সেশন শুরু হয়, সেই জায়গায় হয়তো মার্চে শুরু হয়ে যাবে। তাই জন্য তোমরা কিন্তু মন দিয়ে পড়ো, কিন্তু স্কুল খুলে গেলেই তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। এখন যারা ভালো করে পড়ছো না তারা কিন্তু অসুবিধায় পড়ে যাবে। দেখো, সি দাগের এক কথায় উত্তর দাও। প্রথম পর্বত গ্রন্থি কাকে বলে? যখন বিভিন্ন পর্বত শ্রেণী, বারবার পড়িয়েছি এটাও, বিভিন্ন পর্বত শ্রেণী এক জায়গায় এসে মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এইরকম একটা পর্বত আসছে, এই দিক থেকে একটা পর্বত আসছে, এই দিক থেকে একটা পর্বত আসছে, এই যেখানটায় মিলিত হচ্ছে একে পর্বত গ্রন্থি বলে। যেমন পৃথিবীর বৃহত্তম পর্বত গ্রন্থি হচ্ছে পামির গ্রন্থি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা, আমি আর লিখছি না, যখন বিভিন্ন পর্বত শ্রেণী একটা জায়গায় এসে মিলিত হয়, যে জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলে। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত, দ্য গ্রেট রিফট ভ্যালি। দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা সকলে পারোনি। দেখো, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি, হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। যারা একটু খেটে পড়েছো তারা কিন্তু এটা পেরেছো। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। আমি কিন্তু বলেছি ভারতের, অনেকজন অ্যাপোলোসিয়ান দিয়েছো। অ্যাপোলোসিয়ান কিন্তু একটা
প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ অবশ্যই, কিন্তু এটা কি দক্ষিণ আমেরিকার। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উত্তর আমেরিকার ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী। আরাবল্লী হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আর নবীন ভারতের ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। অনেকজন ভুল করে কিন্তু হিমালয় লিখেছো। বহির্জাত শক্তি কি? তখন কিন্তু বলেছিলাম অন্তর্জাত শক্তি এই ভূমিকম্প, তেমনি বহির্জাত শক্তি যে শক্তি ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে বহির্জাত শক্তি বলে। যে শক্তি ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে বলা হচ্ছে বহির্জাত শক্তি, যেমন নদী, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, হিমবাহ ইত্যাদি। তাহলে বহির্জাত শক্তি বলতে যে শক্তি ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে বহির্জাত শক্তি বলে। লাস্ট দেখো আজকের পরীক্ষার লাস্ট প্রশ্ন, চীনের হুয়াংহো অববাহিকায় কোন সমভূমি দেখা যায়? চীনের হুয়াংহো অববাহিকায়, এটাও বারবার উদাহরণে পড়িয়েছি, সকলেরই পারা দরকার ছিল, পেরেওছো সকলে প্রায়। দেখো লোয়েস সমভূমি দেখা যায়, লোয়েস সমভূমি দেখা যায়। চীনের হুয়াংহো অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়। চীনের হুয়াংহো অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়। তাহলে 5টি প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। চীনের হুয়াংহো অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়। দেখো এর পরের ক্লাসে আমি তোমাদের বলেই দিচ্ছি যে পরের ক্লাসটায় কি করব। পরের ক্লাসে আমি মাটি দূষণ করব। মাটি দূষণ থেকে কি পড়তে হবে বলছি, মাটি দূষণের কারণ, মাটি দূষণের ফলাফল, মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়, বিশেষ করে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এই চ্যাপ্টারগুলোর প্রধান 3টে প্রশ্ন হয়। মাটি দূষণ কিভাবে হয়, এর ফলে কি কি ক্ষতি হয়, আর লাস্ট হয় মাটি দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, এই দূষণটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। দেখো মাটি দূষণ কি, তাহলে আমি শুধু এইটুকুন আজকে বলে ক্লাসটা শেষ করছি। দেখো মাটিতে বিভিন্ন যে অবিশ্লেষিত পদার্থ থাকে, যেগুলো অবিশ্লেষিত বলতে যেগুলো সাধারণত নষ্ট হয় না, যেমন প্লাস্টিক। মাটিতে দেখবে বারবার বলা হয় ফেলা নিষেধ করা হয়, এখন কড়াকড়ি ভাবে অনেক জায়গায় নিষিদ্ধ হয়ে গেছে, প্লাস্টিক ইউজ করা যায় না। তেমন কি ওর বদল কাগজ বা পাটের ব্যাগ যেগুলো মাটিতে গলে যায়, সেই সমস্ত জিনিস ব্যবহার করতে বলা হচ্ছে। মাটিতে বিভিন্ন অবিশ্লেষিত পদার্থের উপস্থিতির কারণে যখন মাটি তার উর্বরতা বা গুণমান হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে মাটি দূষণ। তাহলে কি বলতে বুঝলে, মাটিতে বিভিন্ন অবিশ্লেষিত পদার্থ উপস্থিতির কারণে যখন মাটি তার উর্বরতা ও গুণমান হ্রাস পায় তখন তাকে বলা হবে মাটি দূষণ। তাহলে মাটি দূষণ বলতে আমরা কি বুঝলাম, মাটিতে বিভিন্ন প্রকার অবিশ্লেষিত বা অবিয়োজিত পদার্থ মিশার কারণে যখন মাটি তার উর্বরতা শক্তি এবং গুণমানকে নষ্ট করে দেয় তখন তাকে মাটি দূষণ বলে। অর্থাৎ মাটি দূষণের ফলে কি হবে, মাটি তার উর্বর শক্তি হারিয়ে ফেলবে এবং মানুষের স্বাস্থ্যের উপরও তার প্রভাব ফেলবে। মাটি দূষণের তাহলে ফলে কি হবে, মাটি তার গুণমানকে হারিয়ে ফেলবে, তার সাথে সাথে মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হবে। কারণ মাটি দূষিত হলে কি হবে, মাটি সেই দূষিত মাটিতে যে ফসল ফলবে যেটা আমরা খাবো তার ফলে দূষিত হবে। আমি লোয়েস বানানটা আমি মনে হয় তখন তাড়াতাড়ি করে তালবস্য লিখলাম, লোয়েসটা মনে হচ্ছে আমি তালবস্য লিখলাম, যদি লিখে থাকি দেখবে লোয়েসটা দন্তস্য হবে। হ্যাঁ, লোয়েসটা ভুল যদি হয়ে যেতে বলে লোয়েসটা দন্তস্য হবে, লোয়েস সমভূমি। LOESS, লোয়েস। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এরপরে মাটি দূষণ দিয়ে শুরু করব।